আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের আজকে সুপার সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সর্বশেষ এই যে প্রধান শিক্ষক নিয়োগের অলরেডি আবেদন গ্রহণ শুরু হয়েছে গত 20 তারিখ থেকে। তো এইটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত বলবো, আর হচ্ছে সাধারণ জ্ঞান বিষয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যে যে বিষয়গুলো আসবেই সেই বিষয়গুলো আপনাদেরকে এক নজর আমি দেখিয়ে দিব, এবং কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে আপনি সাধারণ জ্ঞানের বিষয়গুলো রপ্ত করতে পারেন, হজম করতে পারেন, এবং সাধারণ জ্ঞানের যতটা প্রশ্ন আসে 100-এ 100 অ্যান্সার করতে পারেন। আমি সেই টেকনিকগুলো আপনাদেরকে বলে দিব। আমার সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। যারাই যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দেন, তারপর আমি শুরু করছি আপনাদের কাঙ্ক্ষিত সাজেশনের ক্লাসটি। জি, আমার সাথে যারাই যুক্ত হয়েছেন আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, কে কোথা থেকে আমার ক্লাসটি দেখছেন। আর হলো আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেয়ার দিতে ভুলবেন না। আমাদের অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক জায়গা থেকে। তারপরে আপনাদের একটা টার্গেট হচ্ছে প্রাথমিকে সাধারণত নন ক্যাডার এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হতো, কিন্তু এখন একটা সুযোগ আসছে, সেটা হচ্ছে আপনারা সরাসরি নিয়োগ পাচ্ছেন। তো এখানে কিভাবে নিয়োগটা পাচ্ছেন আমি আজকে সেটার ইন ডিটেলস আপনাদেরকে জানাবো এবং একটা সাজেশন দিব। তো আজকের ক্লাসটা মূলত বলতে পারেন একটা সাজেশন মূলক ক্লাস। হ্যাঁ, আমি সাজেশনটা দিব, কারণ এই সম্পর্কে আপনাদের অনেক বলেছি, কিন্তু সাজেশনটা আপনাদেরকে দেইনি। এই সাজেশন এটা হচ্ছে জিকে সম্পর্কে আপনাদেরকে A to Z 100-এ 100 যাতে আপনি অ্যান্সার করতে পারেন তেমন একটা সাজেশন আপনাদেরকে প্রোভাইড করব। তো আমার সাথে যারাই যুক্ত হয়েছেন তাদেরকে বলবো আজকের ক্লাসটি একটু শেয়ার দিয়ে সবাইকে এই ক্লাস থেকে উপকৃত হওয়ার সুযোগ দিবেন। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন পলি আক্তার, নুসরাত জাহান, তারপরে অলিউর রহমান। আর একটু শেয়ার দ্রুত করতে হবে, হ্যাঁ। নীল আকাশের তারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আনোয়ার হোসাইন সুনামগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। তারপরে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে। আপনারা তো শুনতে পাচ্ছেন, তাই না? ময়মনসিংহ থেকে মামুনুর রশিদ জয়েন করেছেন, মোহাম্মদ আবু হেনা জয়েন করেছেন নওগাঁ থেকে। তারপরে আমাদের সাথে আরো অনেকেই বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হচ্ছেন। আর যারাই যুক্ত হচ্ছেন আজকের ক্লাসটি যে শুধু আমি আপনাকে ইনফরমেশন দিয়েই ছেড়ে দিই ব্যাপারটা এমন না, আজকের এই ক্লাস থেকে আপনাকে সাজেশন দিবে ইনশাল্লাহ। জি, তাহলে আপনারা জানেন যে সার্কুলার অলরেডি হয়েছে এবং কি আবেদন গ্রহণও শুরু হয়েছে। তা আবেদন গ্রহণের এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো কোন কোন ক্ষেত্রে আবেদনটা করা হয়, আর হচ্ছে কবে থেকে এই আবেদনটা শুরু হয়েছিল। ঠিক আছে, 21 সেপ্টেম্বর যদিও বলা হয়েছে, অনেক কিন্তু 21 সেপ্টেম্বরে করতে পারেনি। ঠিক আছে, এটা হচ্ছে দুপুর 12টা থেকে শুরু হয়েছিল প্রধান শিক্ষক নিয়োগের। এটা হচ্ছে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের, আর এটার লাস্ট ডেটটা থাকবে হচ্ছে 20 অক্টোবর। এই কারণে অনেকে চিন্তা করে যে আমি শেষের দিকে গিয়ে হব, এটা কখনো করবেন না। অ্যাপ্লিকেশন এখনই করে ফেলেন। প্রধান শিক্ষক যাদের টার্গেট, প্রাথমিকে প্রধান শিক্ষক হওয়ার যাদের টার্গেট, তারা এখনই আবেদন করে ফেলেন, কারণ এই যে ডেডলাইন দেয়া আছে 20 অক্টোবরেই কিন্তু সময় শেষ, আর শুরু হয়েছে 21 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, জি, ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে আবু সাইদ দেখছেন, মনি দেখছেন, আমাদের শারবিন মাদারীপুর থেকে দেখছেন, ওকে, হোসেন আহমেদ। তো আপনাদেরকে একটু বলে রাখি, আমার যে আজকের এই ক্লাসটি এখানে মূলত প্রধান শিক্ষক পদে যারা অ্যাপ্লিকেশন করবেন, তারপরে সহকারী শিক্ষকে পরবর্তীতে আপনাদের জন্য সুযোগ আছে।
এখানে একটা বিষয়, এটা অনেকেই আপনারা জানেন না, যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিন্তু যে পরীক্ষাটা হবে এটা নিয়োগ দিবেন হচ্ছে ডিপিই, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, আর অথবা এই টেলিটকের মাধ্যমে এই পরীক্ষাটা নেওয়া হবে। এটা সহকারী শিক্ষক। কিন্তু যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদেরটা নিবে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এর মাধ্যমেই মূলত হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে। তার মানে প্রধান শিক্ষকের নিয়োগ যে কার্যক্রমটা, পরীক্ষার যে অল অ্যাক্টিভিটিস, এটা পরিচালনা করবেন সরাসরি এটা পিএসসি, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন। আর যারা শুধু সহকারী শিক্ষক, মানে প্রাইমারিতে যারা সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করবেন, তাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে ডিপিই এর মাধ্যমে, অর্থাৎ ডিপিই এটা পরিচালনা করবেন। এটা কিন্তু অনেকেই আপনারা জানেন না। তো আপনারা এই জায়গাটা একটু ক্লিয়ার থাকবেন, পিএসসির প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, আবার ডিপিই এদের প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, এটা জানাটা খুব জরুরি, অনেক জরুরি। অনেকে এটা জানেন না। আচ্ছা, তো এই বিষয়টা আমি আশা করি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাহলে আপনাদের পরীক্ষার পদ্ধতিটা কি কি, কোন কোন সাবজেক্ট হবে এখানে? এখানে বাংলায় 25 নাম্বার আসবে, তারপরে ইংরেজিতে আপনার 25 নাম্বারে এমসিকিউ আসবে, তারপরে গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান এখানে 20 নাম্বার আসবে, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী এখানে 20 নাম্বার, ঠিক আছে। টোটাল আপনাকে 90 নাম্বারের পরীক্ষা দিতে হবে। আর ভাইবার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য আপনাকে 10 নাম্বার, ঠিক আছে। টোটাল আপনি যদি 50% পান তাহলে আপনাকে বিবেচনা করবে। আর পরীক্ষার সময় হচ্ছে 90 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা না, এটা হচ্ছে 90 মিনিট আপনার পরীক্ষার সময় হবে। তো এই যে কয়েকটা বিষয়, বাংলা, ইংরেজি, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো আপনাকে ধরে ধরে পড়তে হবে। এবং বিগত সালের যে প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে প্রশ্নগুলো আসে। এই পেজের মধ্যে লাইভ ক্লাস পর্যন্ত আমরা নিয়ে হচ্ছে আমাদের ভাই বোন যারা আছে প্রধান শিক্ষকের পরীক্ষা দিবে তাদের যাতে উপকার হয়, আমরা বিষয়টা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবার দেখেন আপনাদের একটা সাজেশন দিচ্ছি সাধারণ জ্ঞানের। সাধারণ জ্ঞানের যে সাজেশনটা আমি আপনাদেরকে দিব, প্রথমে দিব হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। দেখেন বাংলাদেশের যে বিষয়গুলো আপনাদের বারবার পরীক্ষাতে আসে এবং কি প্রত্যেকটা, আমি এখানে 10টা টপিক দিয়েছি, এখান থেকে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে ইনশাআল্লাহ। দেখেন 1 নাম্বারে আপনি যে অংশটা আপনাকে পারতে হবে, কবে দিবে সার্কুলার? ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে। পরীক্ষা কোথায় হবে স্যার? পরীক্ষা আপনার যেখানে পরীক্ষার কেন্দ্র আপনি চয়েস দিবেন সেখানে আপনার পরীক্ষা হবে ভাইয়া। তারপরে দেখেন 1 নম্বরে প্রাচীন বাংলার ইতিহাস, এখান থেকে জনপদ এবং রাজবংশ, এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবেই। আপনার পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে, বাংলা শব্দটা প্রথম কোন বইতে পাওয়া গিয়েছিল বা কোন গ্রন্থে পাওয়া গিয়েছিল? ওই যে আপনারা পড়েছেন ঐতির আরণ্যকে, ঠিক আছে, ঋগ্বেদের ঐতির আরণ্যকে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ ছিল, এরকম আসবে। বাঙালি জাতির উদ্ভব হয়েছে কোন জাতি গোষ্ঠী থেকে, এভাবে প্রশ্নটা হয়। তারপরে এখানে জনপদগুলো, আমাদের এই বাংলায় মোট 16টি জনপদ ছিল, 2টি রাজ্য ছিল। 16টি জনপদ ছিল, 2টি রাজ্য ছিল, ঠিক আছে। তাইলে আপনার 16টি রাজ্য যে জনপদ, এখান থেকে প্রশ্ন একটা আসে। তাহলে এই জনপদ এগুলাকে নিয়ন্ত্রণ করত যারা, বিভিন্ন রাজবংশ, যেমন মৌর্য বংশ, গৌর বংশ, গুপ্ত, পাল ইত্যাদি, এরা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করত। তো এই জনপদ থেকে আপনাদের একটা প্রশ্ন, শুধু প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্যই গুরুত্বপূর্ণ ব্যাপারটা এমন না, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য। এটা নিবন্ধনের জন্য, অথবা আপনি যদি বিসিএস পরীক্ষা দেন, অথবা যারা হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন তাদের জন্য এই টপিকটা আমি বলবো আপনি 200% গুরুত্ব দিয়ে পড়বেন, 200% গুরুত্ব দিবেন। এখান থেকে আপনার পরীক্ষার প্রশ্ন হবেই। এবার আসেন 2 নং, মুসলিম শাসন ও ইংরেজ শাসন, এখান থেকে প্রশ্ন আসে। মুসলিম শাসন থেকে এই বছর প্রশ্নটা একটু বেশি আসবে। কেন আসবে এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। মুসলিম শাসন থেকে এবার প্রশ্ন হবে একটু বেশি, যেমন সুলতানি যুগ,
ভারতের প্রথম সুলতান কে ছিলেন, বাংলার প্রথম সুলতান কে ছিলেন, ভারতের সর্বশেষ সুলতান কে ছিলেন, বাংলার সর্বশেষ সুলতান কে ছিলেন, সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, এগুলো পরীক্ষাতে আসে। মুঘল, এই যে মুঘল সাম্রাজ্যের বীজ বপন করেছিলেন ভারতবর্ষের তৈমুর লং, এটা সম্পর্কে জানতে হবে। 12 ভূঁইয়া, 12 ভূঁইয়াদের নেতা ছিল ঈসা খা, যার রাজধানী ছিল সোনারগাঁয়ে। 12 ভূঁইয়াদের সর্বশেষ নেতা ছিলেন মুসা খা। মুসা খা হচ্ছে ঈসা খার পুত্র। এই বাপ বেটার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ জেলাতে এখনো জঙ্গলবাড়ি নামে ঈসা খার স্মৃতি বিজড়িত স্থান রয়েছে। কত মানুষ সেখানে ঘুরতে যায়। এই 12 ভূঁইয়া বাংলাদেশের 12 জন জমিদারদের একটা সংগঠন ছিল। পরবর্তীতে 12 জন অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যারা বাংলাদেশকে একসময় নেতৃত্ব দিয়েছে। মুঘলদের সকল হুমকি তারা মোকাবেলা করেছিল। এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে দেখেন নবাবী বংশ, যেমন বাংলার প্রথম নবাব কে ছিল, এরকম প্রশ্ন আসে। বাংলার প্রথম যে আবেদন করেছেন তানিয়া তানি, আর কে কে আবেদন করেছেন, আর কে কে আবেদন করেছেন জানিয়ে দেন যে ভাইয়া আমি আবেদন করেছি। তাইলে আপনার আজকের এই ক্লাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আবেদন করেছেন, আর যারা আবেদন করেননি প্লিজ দ্রুত আবেদন করে ফেলেন, কারণ লাস্টে প্রাথমিকে আপনি যদি আবেদন করতে যান সার্ভারের সমস্যা থাকে, আর এই বছর সার্ভারের সমস্যা আর বেশি থাকবে। ঠিক আছে, তো এই জন্য আপনারা আবেদন আগে করে ফেলবেন। তো দেখেন তারপরে আপনাকে যেটা করতে হবে 1947 থেকে 2024 সালের যে রাজনৈতিক ইতিহাস এটা পড়ে ফেলতে হবে। আপনি এখানে গেলে পেয়ে যাবেন পাক ভারত সৃষ্টি, এখানে গেলে পেয়ে যাবেন ভাষা আন্দোলন, ঠিক আছে। তারপরে এখানে গেলে পেয়ে যাবেন 6 দফা, এখানে গেলে পেয়ে যাবেন 69-এর গণ অভ্যুত্থান, আবার এখানে গেলে পেয়ে যাবেন আপনি 1962 সালের শিক্ষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024 সালের নতুন বাংলাদেশের ইতিহাস। এখান থেকে তো প্রশ্ন থাকবেই। আপনি, আমি যদি বলি যে 3 নংয়েরটা কত পার্সেন্ট গুরুত্ব দিবেন, 3 নংয়েরটা আপনি গুরুত্ব দিবেন হচ্ছে 1000%। ঠিক আছে, আমাকে যদি কেউ বলে যে ভাইয়া আপনি যে এই যে 10টা টপিক সাজিয়েছেন সাজেশনের, এই সাজেশনের মধ্যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা দিবেন, আমি বলবো এটা হচ্ছে 1000% শিওর। এখান থেকে আপনি প্রশ্ন পাবেন 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 পাবেন, ইনশাল্লাহ পাবেন। এতে প্রশ্ন পাবেনই আপনি, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, আপনার 10 থেকে 20তম গ্রেডের দুমায় এখান থেকে প্রশ্ন আসবে। ব্যাংক নিয়োগ পরীক্ষা পর্যন্ত এখান থেকে প্রশ্ন হবে হবে হবে। এই জন্য এই ধরে ধরে এই টপিকগুলো ধরে ধরে আপনাকে পড়তে হবে। 4 নংয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সম্পদ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলতে যেমন ভৌগোলিক দিক থেকে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, তারপরে হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। এই 3 ভাগে বাংলাদেশকে ভাগ করেছে। বাংলাদেশ 2টা দেশের সাথে সীমানা রয়েছে, ভারত, মিয়ানমার। তারপরে নাফ নদীর মাধ্যমে বাংলাদেশকে মিয়ানমার থেকে বাংলাদেশকে পৃথক করেছে, আর হারিয়াবাঙ্গার মাধ্যমে ভারত থেকে বাংলাদেশকে পৃথক করেছে। এই যে মানে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো আসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে সম্পদ। এখানে কি কি সম্পদ আপনাকে পড়তে হবে? সম্পদের মধ্যে আপনাকে পড়তে হবে কৃষি সম্পদ, আপনাকে পড়তে হবে বনজ সম্পদ, আপনাকে পড়তে হবে প্রাণীজ সম্পদ, আপনাকে এখান থেকে পড়তে হবে খনিজ সম্পদ। তো এই যে বিষয়গুলো বললাম, এখান থেকে কোথায় প্রশ্নটা আসে না একবার আমাকে বলবেন কি? সব জায়গায় এখান থেকে আপনার প্রশ্ন হবে হবে হবে। এই কারণে আপনাকে কোন প্রকার যে আজ থেকে শুরু করেন যে ভাইয়া আমি তো এতদিন জানতাম না, আমি ভেবেছিলাম যে সাধারণ জ্ঞানে কোনো সিলেবাস নাই, কিন্তু আমি বললাম সাধারণ জ্ঞানের সিলেবাস আছে। ঠিক আছে, আমি যে সিলেবাসটা দিচ্ছি এখন, সাজেশনটা দিচ্ছি, এটা পড়ে যান। সাধারণ জ্ঞানে আপনি অনেক ভালো করবেন, অনেক ভালো করবেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। আচ্ছা, এবার আসেন 5 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে। 5 নম্বরে আসেন। 5 নম্বরে আপনাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ইতিহাস। ঠিক আছে, ভৌগোলিক অবস্থান বাংলাদেশের উপর দিয়ে 2টি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের উপর দিয়ে 2টি রেখা অতিক্রম করেছে। একটা হচ্ছে 90 ডিগ্রি
পূর্ব দ্রাঘিমা রেখা, আরেকটা হচ্ছে 23.5 অক্ষরেখা। এটাকে বলা হয় আবার কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে, এখান থেকে প্রশ্ন হয়। তারপরে জনসংখ্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষা সংস্কৃতি, এখান থেকে আপনার প্রশ্ন নিশ্চিত থাকেন, এখান থেকে প্রশ্ন আপনি পাবেনই। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আপনি 500% শিওর দিলাম, আমি এই 500% শিওর দিলাম। অর্থাৎ জনসংখ্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষা সংস্কৃতি, এই যে 4টা টপিক এখানে দেখেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে তো প্রশ্ন আপনাদের প্রাইমারিতে আসবেই, তারপরে শিক্ষাতে প্রশ্ন আসে, সংস্কৃতি এখানেও কিন্তু আপনার পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে। সেজন্য আপনাকে গুরুত্বের সাথে এই 6 নাম্বার এবং 3 নাম্বার, 3 এবং 6 এই দুইটা আগে পড়বেন, আগে ভালো করে পড়বেন একবারে। ঠিক আছে, রেজাল্ট তো লাগবে আবেদন করতে গেলে। জি রেজাল্ট তো লাগবে ভাই, রেজাল্ট ছাড়া কি হবে? আপনাকে এটা লাগবে। এই জনসংখ্যার জনশুমারি এবং অর্থনৈতিক শুমারি, আদমশুমারি, অর্থনৈতিক শুমারি দুইটা পড়ে গেলে যথেষ্ট। ঠিক আছে, জনশুমারি আর হচ্ছে আদমশুমারি। আর একটু যদি অ্যাডভান্স রিস্ক নিতে না চান তাহলে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স, যেটা তাদের অধীনে একটা রিপোর্ট প্রকাশিত হয়, এই বিবিএসটাও পড়ে যায়। তাহলে 3টা রিপোর্টের কথা বলছে জনসংখ্যা, একটা হচ্ছে জনশুমারি, আরেকটা হচ্ছে অর্থনৈতিক শুমারি, আরেকটা হচ্ছে বিবিএস এর শুমারি। এই 3টা সোর্স আপনি পড়ে যায়, ইনশাল্লাহ 1 নাম্বার থাকবে। তারপর হচ্ছে শিক্ষা থেকে আপনার প্রশ্ন থাকবেই। আপনি প্রাইমারিতে পরীক্ষা দিতে যাবেন, ওখানে প্রশ্ন করতে পারে বাংলাদেশে বর্তমানে কয়টি প্রাইমারি স্কুল রয়েছে, কয়টি সরকারি কয়টি বেসরকারি রয়েছে, প্রাইমারি শিক্ষার ঝরে পড়ার হার কত %। এগুলো সাম্প্রতিক, আমি একটা ক্লাসে এগুলো সলভ করিয়ে দিব। যেহেতু আজকে সাজেশন ক্লাস, আমি ডিটেলস পড়াচ্ছি না আপনাদেরকে, সাজেশন ক্লাসে এত ডিটেলস আমি বলবো না। এবার আসেন আপনাদের 7 নং ঐতিহাসিক স্থান ও স্থাপনা দিবস, বিখ্যাত উক্তি, এখান থেকে আপনার পরীক্ষা অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে। ঐতিহাসিক স্থানের মধ্যে আপনাকে বলতে পারে উয়ারি বটেশ্বর কত খ্রিস্টাব্দে বা কত বছর আগে এটি আবিষ্কার হয়েছিল। নরসিংদীর উয়ারি এবং বটেশ্বর নামে 2টা গ্রাম আবিষ্কার হয়েছে 1930 সালে। হানিফ স্যার উনি এটা আবিষ্কার করেছেন। কত মানুষ সেখানে ঘুরতে যায়, যে দেখে যে মাত্র 2টা গ্রাম, প্রায় 2500 বছর আগের। তারপরে হচ্ছে আমাদের এই যে মহাস্থানগড়ে, বগুড়ার মহাস্থানগড়ে মানুষ ঘুরতে যায়, আবার সোমপুর বিহারে ঘুরতে যায় নওগাঁতে, তারপর আমাদের কুমিল্লার ময়নামতিতে ঘুরতে যায় মানুষজন। এগুলো হচ্ছে ঐতিহাসিক স্থান। ঠিক আছে, আবার মোগলদের কিছু স্থাপনা রয়েছে, এখান থেকে আপনার অনেক প্রশ্ন আসবে। তারপরে দিবস থেকে প্রশ্ন আসবে, যেমন আমাদের শিক্ষা দিবস কোনটি, আপনাকে জানেন কিনা? যদি বলা হয় যে শিক্ষা দিবস, অনেকে পারে না, খুবই হতাশাজনক। শিক্ষা দিবস যেটা, সেটা হচ্ছে এই 17 সেপ্টেম্বর, এটা হচ্ছে আমাদের শিক্ষা দিবস। এই শিক্ষা দিবসটা আপনাকে জানাটা খুব জরুরি, কারণ আপনার যে পরীক্ষা হবে এই পরীক্ষাতে শিক্ষা রিলেটেড অনেক প্রশ্ন আসবে। আবার যেমন এসডিজি থেকে আপনাদের অনেক প্রশ্ন আসে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই যে 17টি লক্ষ্যমাত্রা আছে, এর মধ্যে শিক্ষার সাথে সম্পর্কিত বা মানসম্মত শিক্ষার কথা আছে, এসডিজির কোথায় দেখছেন কিনা? শিক্ষা সম্পর্কে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। বাংলাদেশে কয়টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে? 7টি। বাংলাদেশের শিক্ষা কমিশন গঠিত হয়েছে 7টি। শিক্ষা আন্দোলন হয়েছে 1962 সালে। বাংলাদেশের মানুষজন জাতীয় শিক্ষক দিবস পালন করে কবে? জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি। আর যদি বলা হয় শুধু শিক্ষক দিবস 5 অক্টোবর। তাহলে শিক্ষা সম্পর্কে অনেক প্রশ্ন আপনার পরীক্ষাতে থাকবে, দিবস সম্পর্কে আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবার আসেন উক্তি থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। এই উক্তিটি কে করেছেন? ঠিক আছে, এই উক্তিটি কার? আবার পরীক্ষা আসছিল আ ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট, একটা ব্যালটের পাওয়ার বুলেটের চেয়েও শক্তিশালী। ঠিক আছে, এই যে ব্যালটের পাওয়ার বুলেটের চেয়েও শক্তিশালী, এটা কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন বলেছিলেন আ ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট, একটা ব্যালট অর্থাৎ একটা ভোটের পাওয়ার বুলেটের চেয়ে শক্তিশালী। একটা বুলেট দিয়ে একজন মানুষকে মেরে ফেলা যায়, একটা ব্যালট দিয়ে, একটা ভোট দিয়ে
একটা সরকারকে, একটা ব্যক্তিকে পাশ করে দেওয়া যায় অথবা ফেল করিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এই যে উক্তিগুলো আসে, স্বপ্ন সেটা না যেটা তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তি এগুলো আসে। তারপরে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দিব। ঠিক আছে, এটা বলেছেন আমাদের নেপোলিয়ান। গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। আমাকে ব্লাড দাও, আমি স্বাধীনতার ওয়াদা করছি। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু 1946 সালে মিয়ানমারে এক ভাষণে বলেছিলেন। এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে, এই জন্য এগুলো গুরুত্ব সহকারে আপনাকে পড়তে হবে। আচ্ছা, এবার আসেন 8 নং, খেলাধুলা এবং পুরস্কার। এখান থেকে প্রশ্ন আসবে। খেলাধুলা নিয়ে আমি আর পড়ি না ভাই, কালকের যে খেলা আপনারা দেখাইছেন এটা নিয়ে আমি খুবই আনন্দিত, খুবই উদ্বেগ প্রকাশ করছি। আর খেলায় দেখবো না, আমি বলছি। জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি, জি জামির হাসান, থ্যাংক ইউ সো মাচ। কুলসুমা আক্তার শিরিন, আপনি সঠিক অ্যান্সার করেছেন। তারপর রুবেল এসডিজি লিখেছেন, ওকে ফাইন ভাইয়া। আচ্ছা দেখেন, সাম্প্রতিক বিষয় থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই যে সাম্প্রতিক বিষয় থেকে আপনার মিনিমাম 2 থেকে 3টি প্রশ্ন থাকবে। এটা আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, পত্রিকা পড়বেন। আর আমাদের এখানে কিছু লাইভ ক্লাস নেই সাম্প্রতিকের উপরে, এবং প্রশ্ন বিশ্লেষণ ধর্মী এই ক্লাসগুলো আপনি করবেন। ঠিক আছে, এই পেজটাতে আপনি এখন যেখানে ক্লাস করছেন এই পেজে আপনি এটা ফলো দিয়ে রাখেন। ঠিক আছে, তাহলে আপনি ক্লাসগুলো পাবেন। তারপর আসে নদ নদী। এই নদ নদী থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, ক্ষুদ্রতম নদী কোনটি, ইত্যাদি। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য এই যে 10টি সাজেশন দিলাম, 10টি টপিক দিলাম, ধরে ধরে পড়ে ফেলেন, আজকেই পড়ে ফেলেন, এবং প্রয়োজনে নোট করে রাখেন। এগুলো নোট করে রাখেন। আপনি যদি সাধারণ জ্ঞান না বুঝেন কোন জায়গা থেকে পড়বো, আমি বলবো জাস্ট এটাই হচ্ছে আপনার গাইডলাইন, এটাই হচ্ছে আপনার পথ প্রদর্শক সাধারণ জ্ঞানে ভালো করার জন্য। এবার আসেন আন্তর্জাতিক পার্ট। আমি তো এতক্ষণ দিলাম বাংলাদেশ পার্ট, এবার হচ্ছে আন্তর্জাতিক পার্টের আপনি নেন। আন্তর্জাতিক পার্টে অল্প কয়েকটা আমি সাজিয়েছি। প্রথমে হচ্ছে দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, সভ্যতা। এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ, এটা 100% ধরেন। এখান থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। আপনি এখন যে কোনো জায়গায়, যে ভাইয়া শুধু প্রাইমারিতেই পাবো, নিবন্ধনে পাবো না, জি নিবন্ধনেও পাবো। যে ভাইয়া আমি তো 49তম বিসিএস এ দিব, ওখানে কি পাবো না? 100% এখান থেকে প্রশ্ন আপনার বিসিএস এও থাকবে, 49তম বিসিএস এ থাকবে, 19তম নিবন্ধনে থাকবে, 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষার প্রশ্নে এই আপনার 1 নম্বর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন দেশের রাজধানী জানতে চাওয়া হয়, মুদ্রার নাম জানতে চাওয়া হয়, বলা হবে ব্রিটেনের মুদ্রার নাম কি, ঠিক আছে, পূর্ব তিমুরের মুদ্রার নাম কি, এইভাবে আপনার পরীক্ষায় প্রশ্ন আসে। ভাষা, বাংলাদেশে মোট কয়টি ভাষা আছে জানেন কিনা আপনারা? বাংলাদেশে মোট কয়টি ভাষা আছে? যেমন বাংলাদেশে 41টি ভাষাই আছে। সভ্যতা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমীয় সভ্যতা। কোন সভ্যতায় 7 দিনে 1 সপ্তাহ গণনা চালু করেছে? কোন সভ্যতায় 30 দিনে মাস, 365 দিনে 1 বছর চালু করেছে? কোন সভ্যতায়? মিশরীয় সভ্যতা। 7 দিনে 1 সপ্তাহ চালু করে কারা? ক্যালোডীয়রা। এই যে 47তম বিসিএস যারা দিয়ে আসছে, সেখানে প্রশ্ন আসছে এই যে মাপ যোগ বা মাপ পরিমাপ করা চালু করে কোন সভ্যতায়? আমাদের সিন্ধু সভ্যতায়। এই সভ্যতা থেকে আপনার পরীক্ষা প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তারপরে দেখেন আন্তর্জাতিক সংস্থা সদস্য চুক্তি বিপ্লব। যে একজনে বলেছেন যে ভাইয়া অনেক ফসলের জাতের নাম থেকেও আসে। জি, ওই যে আমি বাংলাদেশ পাটে সম্পদ যেখানে বলেছেন, এই সম্পদের মধ্যে ফসলটা লুকায় আছে, ওখান থেকে আসবে ইরাটম কিসের নাম, মুক্তা কিসের নাম, দোয়েল কিসের নাম, ঠিক আছে, সোনার বাংলা এক কিসের নাম, এগুলা ধান।